হাদিদ দৌড় দিয়ে তার ঘরে চলে গেল। ঘর থেকে দুটি কাপড় এনে লাশগুলো এক জায়গায় রেখে ঢেকে দিতে লাগলো। আমিও তাকে সহযোগিতা করলাম। এরই মধ্যে সেই সৈন্যরা আমাদের অতিক্রম করে যাচ্ছিল লুটপাট করবে বলে। হয়তো অন্য কোনো বাড়িতে আমাদেরকে লাশের কাছে দেখে গাড়ি থামালো। তা দেখে আমি সাথে সাথে গাড়ির দিকে এগোলাম। আমাকে গাড়ির নিকট আসতে দেখে দুজন সৈন্য গাড়ি থেকে নেমে এলো। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমরা এই নিষ্পাপ শিশুটিকে অসহায় এতিম করে কি লাভ পেলে? আমার কথায় তারা হো হো করে হেসে উঠল। হাদিদ চিৎকার দিয়ে বলল, ইগল, আজ ওদের একজনকেও ছাড়া যাবে না। এই বলেই সে দৌড়ে এসে এক সৈনিকের মুখে কষে এক ঘুষি লাগালো। তা দেখে সাথে সৈনিকটি ভ্যাবাচেকা খেয়ে গেল। গাড়ির মধ্যে থেকে কমান্ডার বলল, ও যদি বাগদাদের ইগল হয় তবে ওকে গ্রেফতার করে গাড়িতে ওঠাও। সম্ভবত আমার সম্বন্ধে তারা তথ্য পেয়েছিল যে আমি তাদের নয় বরং ইরাকি বাহিনীর সহযোগী। হাদিদের ঘুষি খাওয়া সৈনিকটি আমাকে গ্রেফতার করতে অগ্রসর হলো। আমি তাকে ধরে জাগিয়ে দিলাম এক আছাড়। এই সৈনিকটির বেহাল অবস্থা দেখে অন্য সৈন্যরা দ্রুত গাড়ি থেকে নেমে এলো। তাদের সাথে আমাদের দুজনের রীতিমতো হাতাহাতি লড়াই শুরু হয়ে গেল। সে এক উপভোগ্য দৃশ্য ছিল। আমি আশ্চর্য হয়ে গেলাম মার্কিন সৈন্যদের অবস্থা দেখে। তারা এত ভীত এবং কাপুরুষ যে ৮-১০ জন সৈনিক আমাদের দুজনের সাথে পেরে উঠল না। ওরা শুধু বিমান আর অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের উপরই নির্ভরশীল। এমন বিড়ালের ছানাগুলি নিয়ে আবার আমেরিকা পররাজ্য দখলের অভিযানে নামল, যা দেখলে আসলে হাসি পায়। হাতাহাতির এক পর্যায়ে হাদিদ মার্কিন সৈন্যদের দুজনকে টেনে নিয়ে রাহাতদের ঘরের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলল। সে দুইটা ওখানেই পুড়ে খাক হলো। মার্কিন সৈন্যরা তখন যেন গুলি করতে ভুলেই গিয়েছিল। আমি হত্যা করলাম একটাকে গলা টিপে, অন্য একটির পিঠে বসিয়ে দিলাম বেইনেটের মাথা। এ সময় হাদিদ চিৎকার দিয়ে বলল, ইগল, তুমি এখান থেকে পালাও, আমি একাই ওদের সাহায্য করছি। আমি তার কথায় কর্ণপাত না করে লড়াই করতে থাকলাম, কিন্তু সে আমাকে কসম দিয়ে বলল, ইগল, আল্লাহর দোহাই তুমি নিরাপদ আশ্রয়ে চলে যাও, আমার চিন্তা করো না, আমি শহীদ হওয়ার কাছাকাছি পৌঁছে গেছি। তোমাকে বাগদাদের স্বার্থেই বেঁচে থাকতে হবে, তুমি এখান থেকে পালিয়ে যাও ইগল। হাদিদের এ কথা শুনে লড়াইরত অবস্থায় আমি তার দিকে তাকালাম। দেখলাম এক সৈনিক তার বুক বরাবর বেইনেটের আঘাত বসিয়েছে। রক্তে তার শরীর ভিজে গেছে, তবুও সে লড়াই বন্ধ করেনি। এদিকে মার্কিন কমান্ডার সৈন্যদের নির্দেশ দিল আমাকে জীবিত ধরার জন্য। তাই আমি হাদিদের অন্তিম ইচ্ছা পূরণ এবং অন্যান্য দিক চিন্তা করে হাতে ধরা সৈন্যটিকে জাগিয়ে গাড়ির দরজায় বসে থাকা কমান্ডারের মাথার উপর নিক্ষেপ করে দিলাম দৌড়। আমার বিশ্বাস ছিল ওরা দৌড়ই আমাকে ধরতে পারবে না, আর যদি গুলি ছুঁড়ে সেজন্য দৌড়াচ্ছিলাম বাসাবাড়ির মধ্য দিয়ে। একটা ঘরে ঢুকতে যাব, এরই মধ্যে পিছনে তাকিয়ে দেখি 4 জন সৈন্য তেড়ে আসছে এদিকে। তাই ঘরে না ঢুকে পুনরায় দৌড়াতে লাগলাম আর মনে মনে আল্লাহর সাহায্য কামনা করতে থাকলাম। ঠিক সে মুহূর্তেই সালমান ভাই ও প্রিয় বোন রুকাইয়া গাড়ি নিয়ে আল্লাহর সাহায্য হয়ে আমাকে উদ্ধার করে। আল্লাহর শুকর যে তিনি তোমাকে বাঁচিয়ে এনেছেন, বললেন মেজর সাহেব। তুমি তাড়াতাড়ি আমাকে অন্যান্য অবস্থার বর্ণনা দাও, তোমাকে একটি জরুরি কাজে পাঠাবো আমি, এক্ষুনি তোমাকে যেতে হবে সেখানে। আমি বলছিলাম, বাগদাদ ইতিপূর্বেও বহুবার আক্রান্ত হয়েছে, বলল ইগল, কিন্তু হালাকু খানের পর বাগদাদ এত বেশি অপদস্থ হয়নি। মার্কিনীরা ইরাকের সার্বভৌমত্বের প্রতীক মহান আল্লাহর নামাঙ্কিত পতাকাকে অবনমিত করে ফেলেছে। তার বদলে ইরাকের বুকে উড়িয়েছে সারা বিশ্বের মুসলিম মানুষের রক্তচোষা আমেরিকার সেই অপবিত্র পতাকা। ট্যাঙ্কের চাকায় পিষ্ট করল হাজারো সাজানো বাগান, জ্বালিয়ে দিল বাইতুল হিকমা।
বাগদাদের প্রতিষ্ঠাতা খলিফা আল মনসুরের অমর কীর্তির বুকের উপর অগ্নিসংযোগ করল মূর্খের সৈন্যরা। বশীভূত হল প্রাচীন পুস্তকের গ্রন্থশালা, হাজার হাজার বছরের সভ্যতা ও শিল্পকলার ইতিহাস, মানব সভ্যতার বিরল দলিল। এমনকি ছাই হয়ে গেল বিশ্ব বিস্তৃত কোরআন লাইব্রেরি। রক্তের সঙ্গে সেই ভস্যা রাশি বাগদাদের আকাশ আচ্ছন্ন করে পতিত হল দজলার পানিতে। একবিংশ শতকের সাম্রাজ্যবাদী সভ্যতার ধারক পরদেশ দখলকারী মার্কিন বাহিনীর এই নির্মম অগ্নিসংযোগের ভয়ঙ্কর দৃশ্য দেখে ইতিহাসের কুখ্যাত খলনায়ক হালাকু খানের পুনরাবির্ভাবের আতঙ্কে শিহরিত আজ বাগদাদ নগরবাসী। ত্রয়োদশ শতকে বাগদাদ অভিযানে এসে আজকের হানাদার মার্কিন বাহিনীর মতোই নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। তারা পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল বাগদাদের বিশ্বখ্যাত গ্রন্থাগার। একইভাবে মার্কিন বাহিনীও বেপরোয়া গণহত্যার পর এখন আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে প্রাচীন সভ্যতার স্মৃতিবাহী ঐতিহাসিক নগরী বাগদাদের সমৃদ্ধ স্থাপনাগুলো। মার্কিন সৈন্যদের নির্দয় ধ্বংসযজ্ঞ এবং নির্লজ্জ লুটপাটে সাধারণ মানুষ তো সর্বস্ব হারাচ্ছেই, এমনকি হাসপাতালগুলো রেহাই পাচ্ছে না। ওষুধপত্র, এক্স-রে মেশিন, রোগীদের বিছানাপত্র সবই লুট হচ্ছে। সরকারি ভবন ও সম্পদগুলো গনিমতের মাল হিসেবে গণ্য করা হচ্ছে। প্রতিটি পরিবারের নারী, শিশুসহ প্রত্যেকে তাদের যা কিছু আছে সেগুলো গাধার পিঠে চাপিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। দজলা নদীর পশ্চিম তীরে লুটেরারা আল সালাম প্রেসিডেন্ট প্রাসাদের দেয়াল থেকে মার্বেল পাথরগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য না জ্বালানো সরকারি স্থাপনা ভাঙচুর করা হয়েছে। শহরের ফিলিস্তিন স্ট্রিটে একটি সামরিক ইনস্টিটিউটে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির লাইন। আলোকিত বাগদাদ এখন অন্যান্য অনেক শহর এখন বিদ্যুৎবিহীন ভুতুড়ে নগরী। পানির অভাবে ছটফট করছে শহরের বাসিন্দারা। বিশেষ করে শিশুদের অবস্থা খুবই শোচনীয়। দেখা গেছে মার্কিনীদের বোমার আঘাতে বিশাল গর্ত হয়ে পানি উঠেছে, আর পিপাসা কাতর অবুঝ শিশুরা সেই বিষাক্ত পানি পান করে তাদের পিপাসা মেটানোর চেষ্টা করছে। এ যেন নব্য ইয়াজিদ গোষ্ঠী আক্রমণ করেছে ইরাকে। ওরা শহরের পানির রিজার্ভারগুলো বোমা মেরে উড়িয়ে দিয়েছে। বোমা মেরেছে খাদ্য গুদামগুলোতেও। ভাইয়া, তুমি এ অবস্থার বিবরণ আর দিও না, কান্নাজড়িত কণ্ঠে বলল রুকাইয়া। আমি নিজ চোখে যা দেখেছি এবং তুমি যা বলেছ তাতেই অনুমান করতে পারছি কি পরিমাণ নৃশংসতা ইরাকবাসীদের উপর চালাচ্ছে এরা। আব্বা যেন এতেই বুঝতে পেরেছেন। তুমি আমাদের বলো, সাদ্দাম প্রশাসন এবং বিদেশি স্বেচ্ছাসেবক মুজাহিদ ভাইদের হালত কি? হ্যাঁ বোন, আজ প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন পালিয়েছেন তার স্বাদের বালাখানা আর বিলাসবহুল প্রাসাদ অট্টালিকা ছেড়ে। তিনি কোথায়? তিনি কি জীবিত না মৃত তা বলা কঠিন। বলতে লাগলো ইগল। হয়তো তিনি কোনো বাংকারে আত্মগোপন করে আছেন বা রাতের আধারে বাগদাদ ছেড়ে অন্য কোনো শহরে চলে গেছেন। তার মতো আর মন্ত্রী পরিষদের সদস্যরাও প্রেসিডেন্ট ভবন ছেড়ে নিরুদ্দেশ আত্মগোপন করেছেন। সাদ্দামের অতি সাধের রিপাবলিকান গার্ড ও ফেদাইন মিলিশিয়ারা তাকে শত্রুর কবলে রেখে ভেগে গেছে দেশ, জাতি, এমনকি তার সাথেও গাদ্দারি করে। হায়, মানুষ এত নিমকহারাম হতে পারে? আর তা হবেই না বা কেন? সাদ্দাম যদি রিপাবলিকান গার্ড ও ফেদাইনদেরকে তার নিজের জন্য আত্ম উৎসর্গী না বানিয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত করে শাহাদাতের জজবায় গড়ে তুলতে পারত, তাহলে অর্থের বিনিময়ে তারা বিদেশি হানাদারদের কাছে দেশের স্বাধীনতা বিকিয়ে দিত না। যেমন আমেরিকা কোটি কোটি করকরে ডলারের প্রলোভন দেখিয়ে আফগানিস্তানের যুদ্ধের সময় তালেবানদের হাত করতে পারেনি। মার্কিন বিমান হামলার মুখে যদিও তালেবান মুজাহিদরা টিকে থাকতে পারেনি,
তবুও জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মোকাবেলা করে গেছেন ও যাচ্ছেন। ভবিষ্যতেও তালেবানদের হাতে আমেরিকা নাজেহাল হতে থাকবে, কারণ তালেবানরা লড়াই করে জীবন দেয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মারে এবং মরে, তারা জয় পরাজয়ের পরোয়া না করে লড়াই করে যায় নিঃস্বার্থভাবে, একান্তই শাহাদাতের তামান্না বুকে লালন করে। মার্কিন বাহিনী রাজধানীর কেন্দ্রীয় এলাকায় দখল প্রতিষ্ঠা করতে সক্ষম হলেও মানসুর এলাকাসহ নগরীর বহু এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। দজলার পশ্চিম তীরে বাগদাদের বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে আরব যোদ্ধারা। মার্কিন সৈন্যরা তাদের অবস্থান লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণও করেছে। মুসলিম ভ্রাতৃত্বের টানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং অন্যান্য মুসলিম দেশ থেকে শত সহস্র যুবক তরুণ, যারা হানাদার ইঙ্গো মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইরাকে এসেছিল। বাগদাদের পতন এবং ইরাকি নেতৃবৃন্দের আত্মগোপনের পর তাদের একটি বড় অংশ হতাশা ও ভগ্ন হৃদয় নিয়ে দেশে। ইগলের কথা শেষ করতে না দিয়ে রুকাইয়া বলল, তারা স্বদেশে ফিরে যাচ্ছে, এই তো বলবে। কিন্তু তুমি তো সেদিন তাদেরকে একত্রিত করে সংগঠিত করার মিশন নিয়ে আমাদের এখান থেকে বেরিয়েছিলে। তোমার মিশন কি তবে ব্যর্থ হলো ইগল ভাইয়া? আমার মিশন ব্যর্থ হয়নি বোন, বলল ইগল। স্বেচ্ছাসেবক মুজাহিদ ভাইরা একদিকে যেমন জিহাদি জীবন উৎসর্গ করতে না পারার জন্য ক্ষুব্ধ, তেমনি ইরাকি শিয়া সম্প্রদায় ও কুর্দিদের আচরণও তাদের ক্ষোভের অন্যতম কারণ। তাদেরকে যখন আমি বলেছি, বুঝিয়েছি সাদ্দাম প্রশাসনের ব্যবহারে তোমরা, তখন তারা বিষয়টি বুঝেছে এবং মেনে নিয়েছে। তারা যার যা হাতিয়ার ছিল তা দিয়েই শত্রুর মোকাবেলা করে যাচ্ছিল, কিন্তু তার উপর তাদেরকে মার্কিন বাহিনী এবং এই দুই শ্রেণীর ইরাকি জনগণ উভয়ের মোকাবেলা করতে হয়েছে। পিছন থেকে এই ইরাকিরা আর সামনে থেকে মার্কিন বাহিনী উভয়ই তাদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে। এতে স্বেচ্ছাসেবক মুজাহিদরা ক্ষোভে ফেটে পড়ে। তারা দেশে ফিরে যেতে থাকে। তাদের বক্তব্য, আমরা বাগদাদ তথা ইরাক রক্ষার জন্য শত বাধা, শত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা উপেক্ষা করে এসেছিলাম, অথচ ইরাকি নেতৃবৃন্দ আমাদের অস্ত্রশস্ত্র দেওয়ার পরিবর্তে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। উপরন্তু খোদ ইরাকিরাই আমাদের উপর হামলা করছে এবং আমাদেরকে যুদ্ধ ছেড়ে, ইরাক ছেড়ে বাড়ি ফিরে যেতে চাপ সৃষ্টি করছে। সুতরাং এ কারণেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ইগলের মুখে এ কথা শুনে মেজর আসাদুল্লাহ সাহেব যেন ইরাকের ভবিষ্যৎ অন্ধকার দেখতে লাগলেন, এমন অন্ধকার যেখানে কখনো আলো জ্বলার ক্ষীণ সম্ভাবনাও নেই। তিনি আশাহতভাবে জিজ্ঞেস করলেন, তবে কি সমস্ত স্বেচ্ছাসেবক মুজাহিদরা ইরাক ত্যাগ করেছে ইগল? জি না ফুফাজান, সকলেই চলে যায়নি, বলল ইগল। আর তা আল্লাহর খাস মেহেরবানি এবং বর্তমান বিশ্বে মুসলমানদের হৃদয়ে আশার আলো প্রজ্বলনকারী শায়েখ ওসামা বিন লাদেনের একটি ঘোষণার কারণে। তিনি ইঙ্গো মার্কিন হানাদারদের উপর আত্মঘাতী হামলা চালাতে স্বেচ্ছাসেবক মুজাহিদদের এবং সমস্ত মুসলমানদের নির্দেশ দিয়েছেন। তাই বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক মুজাহিদ দজলার পশ্চিম তীরে অবস্থান নিয়ে প্রতিরোধ লড়াই করে যাচ্ছে। আরও আশা এবং খুশির সংবাদ হল, ইতিমধ্যে শায়েখ ওসামা বিন লাদেনের প্রতিনিধি ইরাক এসে পৌঁছে গেছেন। তার নেতৃত্বে স্বেচ্ছাসেবক আরব মুজাহিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবক মুজাহিদরা আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে বাগদাদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে ইরাকি বাহিনীর দেশপ্রেমিক সৈনিকরা উত্তর ইরাকের তিকরিত এবং ইরাকের তৃতীয় বৃহত্তম শহর সমূলে জড়ো হয়ে প্রতিরোধ যুদ্ধের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আর স্পেশাল ফোর্স অধিকাংশই বাগদাদের বিভিন্ন স্থানে অবস্থান করছে। তারা সাধারণ ইরাকি জনগণের সাথে মিশে গেছে, মাঝে মাঝে সুযোগ পেলেই হানাদারদের ঘায়েল করছে। বাগদাদের ইগল এ পর্যন্ত বলে তার আলোচনার ক্ষান্ত দিল। মেজর সাহেব তাকে বললেন, ইগল, বাগদাদের পতন হয়েছে। ইরাক এখন মার্কিনী শকুনির ছবলে রক্তাক্ত।
এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু তাই বলে আমাদের নির্জীব বসে থাকা চলবে না। বাগদাদের পতনের পরও তুমি যে আশার নতুন বাণী শোনালে, সে আলো জ্বালতে হলে প্রদীপের সলতে তৈলের যোগান দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, নয়তো হানাদারদের বিষাক্ত নিঃশ্বাসে নিভে যাবে সে আলোর মশাল। বিন লাদেনের যে প্রতিনিধি এসেছে আমাদের সহযোগিতার জন্য, তার পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমাদেরকেই। সে লক্ষ্যে তোমাকে কাজ করতে হবে প্রাণ চাঞ্চল্য নিয়ে আরও দ্রুত গতিতে। আমি যে কোনো অবস্থায় যে কোনো কঠিন কাজ করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ, বলল ঈগল। আপনি বলুন আমাকে কি কাজ করতে হবে? সাবাস ঈগল, বললেন মেজর সাহেব। আমি এরকম উত্তরের প্রত্যাশাই করেছিলাম তোমার নিকটে। তুমি এখন সরাসরি চলে যাবে কমান্ডার হাবিব বসরির বাসায়। বালাদ রুজ এর পাশেই তার বাসা। বাইতুল হাবিব নামক 5 তলা বিল্ডিং। তার কাছে আমার চিঠি দেবে। সেখান থেকে চলে যাবে সীমান্ত এলাকায়। যে সমস্ত স্বেচ্ছাসেবক মুজাহিদ ইরাক ত্যাগ করছে তাদের ফিরিয়ে নিয়ে আসবে। দজলার তীরে বিন লাদেন প্রতিনিধিদেরকেও সংবাদ দিয়ে আসবে। যদিও এ কাজের সময় একটু বেশি লাগবে এবং পরিশ্রম হবে অনেক বেশি, তথাপি তাড়াতাড়ি করার চেষ্টা করবে। তোমার এই কাজটি এখন খুবই গুরুত্বপূর্ণ। মনে করতে পারো এর উপরেই নির্ভর করছে ইরাকের ভবিষ্যৎ ভাগ্য। ইরাকের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হানাদারদের কবল থেকে উদ্ধার করার মিশন এটি। এই নাও গাড়ির চাবি এবং হাবিবের চিঠি। যাও বেটা, তোমাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। আল্লাহ হাফিজ। সাথে সাথেই ঈগল উড়াল দিল ইরাকের স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের এই গুরুত্বপূর্ণ মিশন সফল করতে। বিকাল 3টা। মেজর আসাদুল্লাহ সাহেবের বাংকারের বিশাল কক্ষে বসা 5 জন তাগড়া নওজওয়ান। তাদের শিরায় খুন টকবক করছে। গাম্ভীর্যের সাথে বসে আছে তারা। মেজর সাহেবও তাদের সম্মুখে বসা। এদের মধ্যে অন্যতম কমান্ডার হাবিব বসরি, শুশ্রুমণ্ডিত 30 বছর বয়স্ক এক দীপ্ত তরুণ সিপাহ সালার। মেজর আসাদুল্লাহর আহত হবার পর বাগদাদের স্পেশাল ফোর্সের সিপাহ সালার নিযুক্ত হয়েছিল এই যুবক। কমান্ডার হাবিব বসরির জন্ম যদিও বসরা নগরীতে, কিন্তু এখন সে বাগদাদের স্থায়ী বাসিন্দা। তার পিতা বাগদাদের একজন প্রতিষ্ঠিত তৈল ব্যবসায়ী। বিশাল প্রজেক্ট তার। মাসে প্রায় কোটি দিনারের উপরে তার আয়। এমন ধনের দুলাল কেন এলো সিপাহীর চাকরি করতে, তা এক জটিল প্রশ্নই বটে। প্রশ্ন জটিল হলেও উত্তর অত্যন্ত সহজ। কেননা যে যুবক দেখেছে তার ভাইকে শত্রুর হাতে নির্মমভাবে খুন হতে, দেখেছে তার মা বোনকে নির্যাতিত অপমানিত হতে, তার দেশকে দেখেছে অচল পঙ্গু হয়ে যেতে, সে যে বিবেকের তাড়নায় অস্ত্র হাতে তুলে নেবে, এটা অত্যন্ত সহজ বিষয়। এর বিপরীতে যদি সে নিজ দেশকে শত্রু কবলিত দেখে আপন মা বোন ভাইয়ের বেইজ্জতি, বেহুরমতি এবং নৃশংস হত্যাযোগ্য স্বচক্ষে অবলোকন করেও নির্জীব নিথর হয়ে বসে থাকে, অস্ত্র হাতে তুলে না নেয়, প্রতিশোধ নিতে অগ্রসর না হয়, তবে এটাকেই বলতে হবে জটিল ব্যাপার, অস্বাভাবিক ঘটনা। কমান্ডার হাবিবের সিপাহীর জিন্দেগি বেছে নেওয়ার পশ্চাতে আছে একরকম মর্মান্তিক একটি ঘটনা। তা হলো হাবিবেরা ছিল 2 ভাই। ছোট ভাইয়ের নাম ওসমান, বয়স 6 বছর। অত্যন্ত শান্তশিষ্ট ও ভদ্র ছেলে ওসমান। গোলগাল চেহারার ছেলেটি কথা বলতো খুবই মিষ্টি করে। তার কথা যে কেউ শুনলে মনে হতো সারাদিনই এই কচি খোকার ছোট্ট মুখের মিষ্টি কথা বসে বসে শুনি। ভাইয়ে ভাইয়ে ছিল যেন মানিক জোড়া। ওসমান ভাইকে ছাড়া খাবে না এমনকি ঘুমাবেও না। হাবিবও ছোট ভাইকে ভালোবাসত হৃদয় দিয়ে। আদরে সোহাগে সবসময় জড়িয়ে রাখত প্রাণাধিক প্রিয় ছোট ভাইটিকে। মোট কথা, ভাইয়ে ভাইয়ে এমন হৃদ্যতা, এমন মধুর আকুলতা আসলেই খুব কম চোখে পড়ে। 1995 সালের মার্চ মাসের কোনো এক বিকেলে ওসমান অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তাদের বাড়ির আঙিনায় বসে। এমন সময় উত্তর দিক থেকে এক ঝাঁক বিমান প্রলয়ঙ্কারী গর্জন করে উড়ে আসলো।
সেগুলো ইঙ্গো মার্কিন যৌথ বাহিনীর বিমান ছিল। ওসমান তার খেলার সাথী হাসানকে নিয়ে বিমান দেখে আনন্দে চেঁচামেচি শুরু করেছিল। তাদের এই আনন্দ ধ্বনি নিমিষে ম্লান হয়ে গেল হানাদার বাহিনীর পৈশাচিক থাবায়। সহসাই বিমানগুলো থেকে বোমা বর্ষণ শুরু হলো। এতে মুহূর্তের মধ্যে ঝরে গেল দুটি আধফোটা গোলাপ কলি। ছিন্ন ভিন্ন হয়ে গেল ওসমান ও তার খেলার সাথী হাসানের দেহ। ক্ষতিগ্রস্ত হলো তাদের বাসাবাড়ি। শুধু তাদেরটাই নয়, আশপাশের বাড়িঘর দোকানপাটও হলো ধ্বংস বিধ্বস্ত। নিহত হলো আরও অনেকে, আহত হলো অসংখ্য অগণিত। মোট কথা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে হাবিবদের এলাকাটি ক্ষত বিক্ষত হয়ে গেল। হাবিব কলেজ থেকে বাড়ি ফিরে এ দৃশ্য দেখে অত্যন্ত মর্মাহত হলো। আদরের ছোট ভাইয়ের ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে শোকে দুঃখে পাথর হয়ে গেল। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়ের লাশের দিকে। তার চেতনা নাড়া দিয়ে উঠল। কেন এই বর্বরতা? কেন এই নৃশংসতা? কেন এই জুলুম? কি অপরাধ ছিল নিষ্পাপ এই শিশুদের? কেন স্বাধীন সার্বভৌম একটি দেশের অভ্যন্তরে প্রবেশ করে এই পশুসুলভ আচরণ? তার মনে উত্থিত হওয়া এই প্রশ্নগুলোর কোনো সদুত্তর পেল না সে। হাবিব আরও 10 জন ধনীর দুলালের মতোই আয়েশি জীবনযাপন করত। ছোট ভাই ওসমানের মৃত্যু তাকে বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল। সে নিজেকে নিয়ে ভাবতে শুরু করল। তার ভাবনা তাকে ইতিহাসের কাঠগড়ায় নিয়ে দাঁড় করালো। সেখানে সে দেখতে পেল তার জাতির বীর বাহাদুরদের দিগ্বিজয়ী সেই শৌর্য বীর্য, তাদের হাতে গড়া সেই সুবিশাল সাম্রাজ্য যা ছিল পৃথিবী নামক গ্রহের অর্ধেকটা জুড়ে। কই, তারা তো এত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো অন্যায়ভাবে কোনো মানুষ খুন করেনি, অযথা কোনো মানুষকে ভুলেও কষ্ট দেননি, শুধু শুধু কোনো মায়ের বুকের আদরের ধনকে ছিনিয়ে নেননি, বরং জালিমের নির্যাতনের জাতাকলে নিষ্পিষ্ট মজলুম মানবতা অধীর আগ্রহে অপেক্ষা করত সেই মুক্তির দূতদের, শান্তির সেনাদের। হাবিব আরও ভাবে, সেই বীর সেনাদের, বিশ্বজয়ী বীরদের সন্তান সন্ততি তো আজ আমরা মার খাচ্ছি দেশে দেশে। কেন আমরা আজ মার খাচ্ছি এভাবে? সে নিজেই আবার এই প্রশ্নের উত্তর খুঁজে পেল। হ্যাঁ, মার তো খাবই। আমরা তো আমাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করা ত্যাগ করেছি। সে কারণেই আজ এই দুর্দশা, এই লাঞ্ছনা আমাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। এর থেকে মুক্তির একটাই মাত্র উপায় বা পথ, তা হচ্ছে পূর্বসূরী সেই বীরদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের চলা পথে আমাদের চলা। এই ভাবনা থেকেই হাবিব সিপাহী হওয়ার অনুপ্রেরণা পায়। যোগ দেয় বাগদাদের স্পেশাল বাহিনীতে। নিজ যোগ্যতা বলে সে কিছুদিনের মধ্যেই একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পায়। মেজর আসাদুল্লাহ সাহেবের পাশে এসে বসল সালমান ও মুয়াজ। মেজর সাহেব সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হে আমার প্রাণপ্রিয় সৈনিক ভাইরা, আমি জানি তোমরা এখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। তোমাদের মনের অবস্থা আমি বুঝি। সেজন্যই তোমাদেরকে আমি জরুরি ভিত্তিতে সংবাদ দিয়ে এনেছি। এ মুহূর্তে আমরা কি করতে পারি, কি আমাদের করণীয়, তা বলার জন্যই তোমাদের এই তলব করা। যদিও এই মুহূর্তে বক্তৃতা দেওয়া বা শোনার সময় নয়, তথাপি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য কিছু কথা অবশ্যই স্মরণে রাখতে হবে। বিশ্ব সভ্যতার মাঝে আমাদের ইরাক হচ্ছে প্রাচীন সভ্যতার দেশ। বর্তমান আধুনিক সভ্যতা ইরাকের কাছে চিরঋণী, কেননা ইরাকই হলো প্রাচীন সভ্যতার পাদপীঠ। প্রাচীনকালেই এখানে গড়ে ওঠে সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। লিখন পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার হয় এখানে। কৃষিকাজের সেচ ও গণিত চর্চাও এখানে প্রথম শুরু হয়। আমাদের গৌরবান্বিত ইসলামী সালতানাতের কেন্দ্রীয় রাজধানী ছিল এই ইরাকেই। তাই এদেশ আমাদের, এদেশের নাগরিক হতে পেরে আমরা গর্ববোধ করি। এদেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন অসংখ্য নবী রাসূল, সাহাবা ইকরাম, অলি আউলিয়াগণ। সুতরাং এদেশের পবিত্র জমিন আমরা কারো দখলি হিসেবে দেখতে চাই না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা সভ্যতার জননী এই ইরাকের বেহুরমতি বরদাস্ত করব না। সেজন্য
এই মুহূর্তেই আমাদের দীপ্ত কঠিন শপথে আবদ্ধ হতে হবে। হে ইরাকি আত্মমর্যাদাবান নওজোয়ানেরা, আমেরিকা ইরাকে হামলা করেছে তেল চুরি করার অসৎ উদ্দেশ্যে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ইরাকের এই তেল সম্পদ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি তার এক বিশেষ দান। সুতরাং আল্লাহর এই নেয়ামতের যথাযথ হেফাজত করার দায়িত্বও তোমাদের। যে জমিনে তোমরা বসবাস করছো, এই দেশ, এই শহরও তোমাদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ দান। এই দান তোমরা পেয়েছ আকায়ে মদিনা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সিংহ হৃদয় সাহাবে ইকরামের ঐকান্তিক প্রচেষ্টা, ত্যাগ ও কোরবানির বদৌলতে। তাদের মধ্যে অন্যতম ছিলেন রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তাই তোমরা হচ্ছ সেই মহাবীর সাদ রাদিয়াল্লাহু আনহু এর উত্তরসূরি। অতএব তোমাদের কাছে আমার জিজ্ঞাসা এই যে, তোমরা কি এই পবিত্র মাটিতে ঘৃণ্য হানাদার মার্কিন বাহিনীর দাসত্ব মেনে নেবে, নাকি তোমাদের পূর্বসূরি সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাসের পদাঙ্ক অনুসরণ করে এই দেশ, এই মাটিকে অপবিত্র ফিরিঙ্গিদের দখল মুক্ত করতে দীপ্ত শপথ গ্রহণ করবে? মেজর সাহেবের এই প্রশ্নে সিপাহী খালেদ, যে কমান্ডার হাবিবের সাথে আগতদের একজন, সে গর্জে উঠে বলল, মেজর সাহেব, আমরা আরবি, আমরা ভুলে যাইনি আমাদের পূর্বসূরি সেই ওমর, আলী, হামজা, খালিদ, সাদ বিন আবি ওয়াক্কাস, হুজাইফাতুল ইয়ামানি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বীরত্ব সাহসিকতার কথা। আমাদের ধমনীতে এই সকল বীর বাহাদুরদের রক্তধারা প্রবাহমান। আমরা মুহূর্তের জন্য আমাদের এই পবিত্র ভূমিতে অবৈধ দখলদারদের উপস্থিতি মেনে নেব না। আপনি নির্দেশ করুন, আমরা যে কোনো কঠিন থেকে কঠিনতর দায়িত্ব পালনের জন্য তৈরি আছি। অন্যরাও সিপাহী খালেদের মতামতকে সমর্থন করল। মেজর সাহেব তাদের উত্তরে সন্তোষ প্রকাশ করে বললেন, আমি তোমাদের থেকে এরকম প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম। আমাদের দেশ এখন এক দুষ্কৃতিকারী অসুরের দখলে। দেশকে এই অসুরের রাহু গ্রাস থেকে মুক্ত করতে গেরিলা লড়াই চালাতে হবে, আর সেজন্য প্রয়োজন আত্মত্যাগী মুজাহিদের। সেই মুজাহিদ সংগ্রহ করাই এখন তোমাদের প্রধান কাজ। তোমরা এই মুহূর্তে চলে যাবে শহরে। যে সমস্ত সৈনিক এখনও শহরে অবস্থান করছে তাদের এবং সে সমস্ত আত্মমর্যাদা সম্পন্ন ইরাকিদের একত্রিত করবে, যারা দিনের জন্য, দেশের জন্য, সর্বোপরি আপন ভবিষ্যৎ প্রজন্মকে গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য আমরণ লড়াই করে যাবে নিঃস্বার্থভাবে। প্রয়োজনে আত্মঘাতী হামলা চালাতেও দ্বিধাবোধ করবে না। এভাবে আরও কিছু জরুরি দিক নির্দেশনা ও পরামর্শ দিয়ে তাদের বিদায় করে দিলেন মেজর সাহেব। ইরাকের ইতিহাস ঘাত প্রতিঘাতের ইতিহাস। কারবালার দুঃখজনক ঘটনা, তাতারিদের বর্বরতম হত্যাযজ্ঞ, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীর আগ্রাসন, ইঙ্গো মার্কিন যৌথ বাহিনীর প্রথম আক্রমণ, সর্বশেষ 2003 সালে ইঙ্গো মার্কিন যৌথ বাহিনীর ইরাক দখল। অতঃপর প্রতিটি শহরে কারবালার পৈশাচিক ঘটনার পুনরাবৃত্তি কাঁদাচ্ছে উম্মার সকল সদস্যকে। এই সকল বেদনা কান্নার সদা সর্বক্ষণের সাক্ষী হয়ে প্রবাহিত হচ্ছে দজলা ফোরাত নদী। দজলা নদীর উৎসস্থল তুরস্কে, তবে বেশি অংশ প্রবাহিত ইরাকের ভূখণ্ডে। ইরাকের উপর দিয়ে 1150 মাইল বয়ে গিয়ে ফোরাতের সাথে মিশেছে। বাণিজ্যিক দিক থেকে ফোরাতের চেয়ে এর গুরুত্ব বেশি। দজলার রয়েছে দুটি উপনদী, গ্রেট জাব ও লিটল জাব। নীল নদের অবদান যেমন মিশর, তেমন দজলার অবদান পৃথিবীর আদিম সভ্যতার পীঠস্থান মেসোপটেমিয়া তথা ইরাক। ঐতিহ্যবাহী মহানগরী বাগদাদ গড়ে ওঠার পেছনেও দজলার একই ভূমিকা। দজলার একসময় ছিল উন্মাত্ততা, ভাসিয়ে নিয়ে যেত জনপদ, শস্যক্ষেত। একে বাগে আনতে গিয়েই প্রাচীন ইরাক অর্জন করেছিল নদী শাসনের জ্ঞান ও নৌবিজ্ঞান। এখন আর দজলা আগের মতো উত্তাল তরঙ্গ রঙ্গে দুই কূল ভাসিয়া ফুলাইয়া ফাফিয়া ছুটিয়া চলে না।
আজকের দজলা এক শান্ত সুবোধ নদী। এরই কুল ঘেঁষে রচিত হয়েছে খেজুর ও ফলফলাদির এক মনোরম সুন্দর বাগান। বাগানের চতুর্দিকে উঁচু দেয়াল ঘেরা প্রাচীর, দেয়ালের উপর কাঁটাতারের মজবুত আচ্ছাদন। এ বাগান তৈরি হয়েছে অল্প বছর আগে। অন্যান্য বাগান থেকে এ বাগানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই যে এটি শুধু বাগানই নয়, এর কোলে লুকায়িত আছে এক জীবন্ত রহস্য, যে রহস্য জানে না বাগদাদের সাধারণ মানুষেরা। বাগানের মধ্যবর্তী স্থলে বড়সড় একটি কুঁড়েঘর। বাগান পরিদর্শক দুজন বয়স্ক লোক থাকেন এটিতে। কুঁড়েঘরের নিচ দিয়ে চলে গেছে চারটি সুড়ঙ্গ পথ। এখানে হলো সুড়ঙ্গের শেষ মাথা। এর শুরু শহরের কিছুটা ভিতরে কয়েকটি সাধারণ বাড়ি এবং সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথটির শুরুস্থল হচ্ছে মেজর আসাদুল্লাহ সাহেবের বাড়ির সেই বৃহৎ বাংকার। এছাড়া অন্য বাড়ি তিনটি সাধারণ এবং নিম্নমানের হলেও এর প্রত্যেকটিতে রয়েছে বড় মাপের একাধিক বাংকার। নল খাগড়ায় পরিপূর্ণ দজলা নদীর তীরে এ ধরনের আরও বহু ভূগর্ভস্থ বাংকার রয়েছে। ফার্ন গাছের ঘন সারির আড়ালে ছোট ছোট অসংখ্য নৌকা বাঁধা, সম্ভবত বিপদ মুহূর্তে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্যই এই আয়োজন। এই সকল নৌকার পাশাপাশি কিছু জেলেদের নৌকাও বাঁধা আছে। উক্ত বাগানের কুঁড়ে ঘরটির মধ্যেই অবস্থান করছেন মেজর আসাদুল্লাহ এবং পাকিস্তানি সাংবাদিক সালমান কুরেশি। তারা বাগদাদের ঈগলের ইন্তজার করছিলেন। ইতিমধ্যেই কমান্ডার হাবিবের নেতৃত্বে বাগদাদের স্পেশাল ফোর্সের অধিকাংশ সৈনিকগণ এবং আত্মমর্যাদাবোধ সম্পন্ন বহু ইরাকি এসে পৌঁছে গেছে এখানে। এসে গেছেন অনেক স্বেচ্ছাসেবক, আরব ও বিদেশি মুজাহিদও, কিন্তু ফিরে আসেনি ঈগল। সে কোথায়? এত দেরি করছে কেন সে? অধৈর্য হয়ে সালমানকে জিজ্ঞেস করলেন মেজর সাহেব। ঈগল হয়তো জরুরি কোনো কাজে ব্যস্ত আছে, বলল সালমান, নতুবা অযথা সময় নষ্ট করার ছেলে তো সে নয়। এর অল্প সময় পরেই ফিরে এলো ঈগলের গাড়ি। বাগানের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো সেটি। গাড়ি থেকে বেরিয়ে এলো ড্রাইভার সহ 4 জন লোক। সকলের হাতেই ভারী অস্ত্রশস্ত্র দেখা যাচ্ছে, কিন্তু ঈগল কোথায়? এদের মধ্যেও তো ঈগল নেই। ঈগলের অকল্যাণ চিন্তায় শঙ্কিত হলেন মেজর সাহেব। প্রথমে তিনি আগত 4 জনের সাথে পরিচিত হলেন। এদের মধ্যে সবুজ পাগড়িধারী ব্যক্তি বিন লাদেনের প্রতিনিধি, সৌম্য কান্তির চেহারা, মুখে চাপদারি। সাথের অন্য 3 জন তার দেহরক্ষী। তার নাম ফাদেল নজল আল খলিলে, উপনাম মুসাব আল জারকাবি। বিন লাদেনের প্রতিনিধি মেজর সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি মেজর আসাদুল্লাহ? জি, আমি মেজর আসাদুল্লাহ, বললেন মেজর সাহেব। তবে এই যুবক নিশ্চয়ই পাকিস্তানি সাংবাদিক সালমান কুরেশি? সালমানকে লক্ষ্য করে বললেন আল খালিলে। হ্যাঁ জনাব, আমি পাকিস্তানি সাংবাদিক সালমান কুরেশি, সালমান বলল। তবে আপনাদের সান্ত্বনা দানের জন্য বলছি, ঈগল এক গুরুত্বপূর্ণ অপারেশনে গেছে। তার আসতে হয়তো আরও কয়েক ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লাগবে। এদিকে সকল কাজ দ্রুত সেরে ফেলতে হবে, বললেন খলিলে। ঠিক আছে, চলুন আমরা আমাদের সৈনিকদের দিক নির্দেশনা দিয়ে কাজে লাগিয়ে দিই। তারা সকলে প্রতিশোধ নিতে ব্যাকুল হয়ে আছে, বললেন মেজর সাহেব। মেজর আসাদুল্লাহ, সাংবাদিক সালমান, ফাদেল নজল আল খলিলে ওরফে মুসাব আল জারকাবি, তার দেহরক্ষী 3 জন সহ সকলে ঢুকলেন কুঁড়ে ঘরটির মধ্যে। ঘরের মেঝেতে একটি জীর্ণশীর্ণ চাটাই বিছানো। মেজর সাহেবের নির্দেশে সালমান চাটাই সরিয়ে ফেলল। তিনি হাতে রাখা রিমোট চেপে দিলেন। সাথে সাথে ফ্লোরের ছোট একটি অংশ দুদিকে সরে গেল। সেখান থেকে নিচের দিকে চলে গেছে সিঁড়ি। তারা সকলে সিঁড়ি বেয়ে নিচে নামলেন।